বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বৈশ্বিক মহামারীর মধ্যেও ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ অবস্থানে থেকে সবাই তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। আমরা জানি যে তোমরা কলেজে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, কিন্তু প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য আমরা কেউ আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছি না। তো সবাই আমরা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আমরা এই অনলাইন ক্লাস থেকে বের হয়ে আমরা সরাসরি মুখোমুখি ক্লাসরুমে মিলিত হতে পারি এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারি। এই দোয়া সবাই করবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের স্পেনে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস এই কোর্স শিরোনাম থেকে আলোচনা করব। আমরা ইতিপূর্বেই স্পেন সম্পর্কে, স্পেনের অবস্থান সম্পর্কে এবং সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে ইতিপূর্বে আমরা অবহিত হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব মুসলমানদের স্পেন বিজয়ের কারণ, ঘটনা এবং ফলাফল। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই স্পেন ভূখণ্ড ইসলামের আবির্ভাবের পূর্বে খ্রিস্টান ধর্মের লোকদের দ্বারা শাসিত হতো। এক পর্যায়ে ইসলামী শাসন ইসলামের আবির্ভাবের পরে একটা পর্যায়ে মুসলমানরা স্পেনে অধিকার প্রতিষ্ঠিত করেছিল, অর্থাৎ স্পেন জয় করেছিল। তো আমরা জানি মুসলমানরা শুধু স্পেন নয়, পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি অঞ্চল মুসলমানরা জয় করেছিল। আর এক একটি অঞ্চল জয় করতে যেয়ে মুসলমানদের অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক সংগ্রাম করতে হয়েছে। তো এই যে এক একটি অঞ্চল জয় করেছে মুসলমানরা, প্রত্যেকটা বিজয় অভিযানের পূর্বে কিছু কারণ ছিল। কিছু কারণে মুসলমানরা ওই অঞ্চলটা জয় করেছে এবং সেই অঞ্চল জয় করতে যেয়ে যে যুদ্ধ বিগ্রহ, যে সংগ্রাম হয়েছে তার একটি ঘটনা রয়েছে। সে যুদ্ধটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, সে যুদ্ধে কারা জয়ী হয়েছে, কারা পরাজিত হয়েছে এবং সেই যুদ্ধে জয় পরাজয়ের পরে সেইখানকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেই বিজয়ের একটা পরবর্তী প্রভাব বা ফলাফল রয়েছে। তো আজকে আমরা ঠিক অনুরূপ একটি বিজয় অভিযান সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে মুসলমানদের স্পেন বিজয়। অন্যান্য সেই বিজয়ের মতোই স্পেন বিজয়ের পিছনেও বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে এবং সেই বিজয় অর্জন করতে গিয়ে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ঘটনা রয়েছে
এবং মুসলমানদের বিজয় সম্পন্ন করার পরে স্পেনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনের একটা প্রভাব রয়েছে বা ফলাফল রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা স্লাইডে যাই এবং স্লাইডে গেলেই আমরা দেখতে পাবো আমাদের সেই আলোচনার মূল পয়েন্টগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদের স্পেন বিজয়ের কারণ, ঘটনা এবং ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো বিজয় অভিযানের যদি কারণগুলো দেখতে যাই, তাহলে এখানে আমরা দুই ধরনের কারণ লক্ষ্য করব। একটা হচ্ছে পরোক্ষ কারণ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ হচ্ছে একটি বিজয় অভিযান সংঘটিত হওয়ার বহু পূর্ব থেকে বিভিন্ন কারণে সেখানে অভিযান করার পরিবেশ সৃষ্টি হতে থাকে। অর্থাৎ পরোক্ষ কারণ একটি নয়, পরোক্ষ কারণ একটা বিজয় অভিযানের পিছনে অনেকগুলো পরোক্ষ কারণ থাকতে পারে। আর এই সমস্ত পরোক্ষ কারণের ফলেই একসময় একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেইখানে অভিযান প্রেরিত হয়। তো ইমিডিয়েট যে ঘটনার প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালিত হয় সেইটাকে আমরা প্রত্যক্ষ কারণ বলে অভিহিত করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পেন বিজয়ের পেছনেও আমরা বহুবিধ পরোক্ষ কারণ লক্ষ্য করি। অর্থাৎ এই কারণগুলোর কারণেই স্পেন বিজয়ের পথ সম্প্রসারিত হতে থাকে। পরোক্ষ কারণসমূহের মধ্যে প্রথমেই আমরা যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে মুসলমানদের উচ্চাভিলাষী বিজয় আকাঙ্ক্ষা। আমরা শুরু থেকেই জানি যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই ইসলামকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত সর্বত্র প্রচার করার জন্য মুসলমানরা নতুন নতুন অঞ্চল বিজয়ের দিকে ধাবিত হয়। তো ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকেই মুসলমানদের মধ্যে বিজয় আকাঙ্ক্ষা ছিল। তো সুতরাং তারই ধারাবাহিকতায় স্পেনে বিজয় অভিযান পরিচালিত হয়েছিল। কারণ স্পেনে যখন মুসলমানরা বিজয় অভিযান প্রেরণ করেন, তখন মুসলমানদের খলিফা ছিল উমাইয়া খলিফা আল ওয়ালিদ। তিনি নিজে একজন সাম্রাজ্যবাদী নেতা ছিলেন। তিনি এই ইসলামী প্রশাসন ব্যবস্থাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন অঞ্চলে বিজয় অভিযান প্রেরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় মুসলমানগণ এই আল ওয়ালিদের নির্দেশে ইউরোপ ভূখণ্ড, যেখানে খ্রিস্টান ধর্মের লোকেরা বসবাস করত, এই অঞ্চলে বিজয় অভিযান প্রেরণের জন্য মুসলমানরা সর্বপ্রথম স্পেনকে বেছে নেয়। দ্বিতীয়ত, স্পেনের মানুষের স্বাধীনতা পুনরুদ্ধার। মুসলমানদের এই অভিযান পরিচালনার উদ্দেশ্য ছিল বিপন্ন মানবতার মুক্তি। অর্থাৎ মুসলিম বিজয়ের পূর্ব মুহূর্তে স্পেনে
সামাজিকভাবে বিভিন্ন অরাজকতা বিরাজিত ছিল। সেইখানকার নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর মানুষদের দ্বারা নির্যাতিত, অবহেলিত এবং নিষ্পেষিত ছিল। তো মুসলমানদের একটি পরিকল্পনা ছিল সেই অঞ্চলের মানুষদের এই পরাধীনতা, নির্যাতন এবং নিষ্পেষণের হাত থেকে সেই অঞ্চলের মানুষকে রক্ষা করে মানুষের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করা। এটিও স্পেন জয়ের একটি অন্যতম কারণ ছিল। ইসলাম প্রচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জানি যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই ইসলাম প্রচারের দিকে মুসলমানরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই হিসেবে ইসলাম প্রচারের উদ্দেশ্যও স্পেন বিজয়ের অন্যতম কারণ ছিল বলে আমরা মনে করি। এরপর ইহুদিদের বিরোধিতা। অকথ্য অত্যাচার ও অনাচারে নিষ্পেষিত কৃতদাস বর্গাদার ইহুদিরা খ্রিস্টান শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল। অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল ইহুদিদের হাতে। তবুও তাদের ঘৃণার চোখে দেখা হতো। তাদের জোরপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হতো। এই নিষ্পেষিত জনশ্রেণী দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলমানদের প্রতি সমর্থন জানায়। অর্থাৎ খ্রিস্টান অধ্যুষিত স্পেনে যে ইহুদিরা বসবাস করত, ইহুদিরা নানান দিক দিয়ে অবহেলিত ছিল। তো এই ইহুদিরা খ্রিস্টানদের বিরোধিতা করে এবং সেখান থেকে মুসলমানদের স্পেন বিজয়ের প্রতি তারা সমর্থন করে। এবার আমরা দেখব রাজনৈতিক কারণ। মুসলমানদের আগমনের পূর্বে স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য রাষ্ট্রে বিভক্ত ছিল এবং শাসনকর্তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, সংঘাত এবং কলহ লেগে থাকত। স্পেনের রাজনৈতিক অরাজকতা এবং অনৈক্য ও অস্থিরতার সুযোগে সামন্ত রাজা রডারিক স্পেনের রাজা উইটিজাকে অন্যায়ভাবে হত্যা করে জোরপূর্বক সিংহাসন দখল করেন। স্পেনের রাজনৈতিক গোলযোগ, প্রাসাদ ষড়যন্ত্র, বিশেষ করে রাজা রডারিকের অত্যাচার কেন্দ্রীয় ক্ষমতাকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছিল। এর ফলে সেখানে মুসলমানদের অভিযান করা অনেকটা সহজ ছিল। অর্থাৎ স্পেনের যে এই রাজনৈতিক অরাজকতা ছিল, এটি মুসলমানদের সেই অঞ্চল জয় করার জন্য একটি সহায়ক কারণ ছিল বলে মনে করা হয়। সামাজিক কারণ। সুবিধাভোগী অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছিলেন রাজন্যবর্গ, অমাত্যবর্গ, ধর্মযাজক শ্রেণী ও সামন্ত রাজাগণ। মধ্যবিত্ত ভূস্বামীগণ ভূমিদাসদের নির্যাতন করে কর আদায় করতেন। কৃতদাস শ্রেণী ছিল সমাজের সর্বনিম্ন স্তরে। তারা ছিল নিপীড়িত এবং তাদের কোনো স্বাধীনতা ছিল না। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে স্পেনে ওই সময় তিনটা শ্রেণীর মানুষ বসবাস করত। অভিজাত সম্প্রদায় যারা ছিল সবার উপরে,
তারা ছিল সুবিধাভোগী, তারাই রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করত। মধ্যবর্তী শ্রেণীরা ছিল ভূস্বামীগণ, তারা অনেকটা সুযোগ সুবিধা লাভ করলেও এই শ্রেণীও উচ্চ শ্রেণীর দ্বারা অনেক সময় কিছুটা হলেও নির্যাতিত হতেন। আর কৃতদাস শ্রেণী সর্বনিম্ন স্তরের, তারা খুবই নির্যাতিত ছিল। তো এই যে সামাজিক বৈষম্য, সামাজিক যে অরাজকতা, এর ফলে সেখানকার মানুষের মধ্যে ঐক্য বিদ্যমান ছিল না। বিশেষ করে নির্যাতিত শ্রেণী তারা চাইতো এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাবার জন্য যদি বাহির থেকে কোনো শক্তি এসে এই রাষ্ট্রকে দখল করে তাদেরকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা দিত, তাহলে তারা খুশি হতো। এই জন্য তারা এই নিম্ন শ্রেণীর জনগণ মুসলমানদেরকে স্পেন জয়ের প্রতি উৎসাহিত করেছিল এবং তারা আহ্বান করেছিল। অর্থনৈতিক কারণ। যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকার জন্য ইউরোপ মহাদেশের মধ্যে স্পেন ছিল একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দেশ। সে সময় সরকারের অর্থনৈতিক অবস্থা ও বৈষম্যমূলক অর্থ বন্টন এবং ইচ্ছামতো অর্থের অপচয় করার কারণে স্পেনের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। অতিরিক্ত কর আরোপের কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক শোষণের হাত থেকে বাঁচার জন্য স্পেনের জনগণ অস্থির হয়ে ওঠে। এই সুযোগে মুসলমানদের স্পেন জয় ত্বরান্বিত হয়েছিল। সামরিক কারণ। সে সময় স্পেনের রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনী তেমন একটা সুসংগঠিত ছিল না। এছাড়া সে সময় কৃতদাসদের জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করা হতো। এজন্য সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেম ও ঐক্য বিদ্যমান ছিল না। তাই বিশাল বাহিনী থাকা সত্ত্বেও মুসলিম বাহিনীর কাছে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ধর্মীয় কারণ। মুসলমানদের স্পেন বিজয়ের পিছনে ধর্মীয় কারণও বিদ্যমান ছিল। স্পেনের ধর্মযাজক ও শাসকরা ছিলেন খ্রিস্টান। গথিক শাসনে ইহুদিদের অবস্থা ছিল শোচনীয়, যে কারণে সেখানে ধর্মীয় ঐক্যও সেখানে আমরা লক্ষ্য করি না। অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি এই দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ছিল, যে কারণে ইহুদিগণ খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের স্পেন জয়ের উৎসাহিত করেছিল। ভৌগোলিক কারণ। আমরা স্পেনের ভৌগোলিক অবস্থান ইতিপূর্বেই দেখেছি। স্পেনের ভৌগোলিক অবস্থান মুসলমানদের স্পেন বিজয়কে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করেছিল, কারণ উত্তর আফ্রিকা ও স্পেনের মধ্যে ব্যবধান ছিল মাত্র 17 মাইল। এই 17 মাইল একটি প্রণালী, জিব্রাল্টার প্রণালী নামক একটি প্রণালী, এই প্রণালী দ্বারা বিভক্ত ছিল। আর উত্তর আফ্রিকায় তখন মুসলিম শাসন বিদ্যমান ছিল, অর্থাৎ উত্তর আফ্রিকা থেকে স্পেনে যাতায়াতের জন্য মাত্র 17 মাইলের জলপথ পাড়ি দিলেই সেখানে পৌঁছানো যেত। তো এই স্পেন এবং উত্তর আফ্রিকা কাছাকাছি হওয়ার কারণে এই অঞ্চলের মধ্যে ইতিপূর্বেই ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল। তা স্পেনের সাথে উত্তর আফ্রিকার যাতায়াত বিদ্যমান ছিল, যে কারণে
এই অঞ্চলে মুসলমানদের অভিযান প্রেরণ অনেকটাই সহজ ছিল, কারণ এই অঞ্চলটি মুসলমানদের ইতিপূর্বেই পরিচিত ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে কি কি কারণে মুসলমানরা স্পেন জয় করেছিল। তো আমরা আশা করি যে তোমরা মুসলমানদের স্পেন জয়ের পিছনে যে পরোক্ষ কারণগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছ। তারপরে আমি বলেছি যে যে কোনো বিজয় অভিযানের একটি প্রত্যক্ষ কারণ থাকে, সেই প্রত্যক্ষ কারণটা কি ছিল সেটা আমরা এবার দেখব, যে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মুসলমানগণ স্পেন জয় করেছিল। স্পেন জয়ের প্রত্যক্ষ কারণ ছিল কাউন্ট জুলিয়ান কর্তৃক মুসলমানদের আমন্ত্রণ। কাউন্ট জুলিয়ান ছিলেন সিউটার শাসনকর্তা, অর্থাৎ স্পেনের একটি প্রদেশের শাসনকর্তা ছিলেন এই কাউন্ট জুলিয়ান। এই কাউন্ট জুলিয়ান রাজা রডারিকের উপর এমনিতেই বিভিন্ন কারণে ক্ষুব্ধ ছিলেন। তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে এই সময় একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেটি হচ্ছে স্পেনের একটি রাজকীয় নিয়ম ছিল যে যারা শাসন কার্য পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে প্রাদেশিক শাসনকর্তাগণ, তাদের রীতি ছিল তাদের ছেলে মেয়েদেরকে রাজকীয় শিক্ষা দেওয়ার জন্যে রাজার দরবারে কিছুদিন রেখে দিয়ে সেখানে রাজকীয় আচার আচরণ নিয়মকানুন শিক্ষা গ্রহণ করা। তো ঠিক সেই কারণেই সিউটার শাসনকর্তা কাউন্ট জুলিয়ান তার সুন্দরী কন্যা ফ্লোরিন্ডাকে রাজা রডারিকের দরবারে রাজকীয় আদব কায়দা শেখার জন্য সেখানে প্রেরণ করেছিলেন। কিন্তু সেইখানকার স্পেনের রাজা রডারিক তিনি একজন দুশ্চরিত্রা ছিলেন। তিনি কাউন্ট জুলিয়ানের এই সুন্দরী কন্যাকে শ্লীলতাহানি করেছিলেন এবং তার সাথে অত্যন্ত অন্যায় আচরণ করেছিলেন। এই ঘটনার ফলে সিউটার শাসনকর্তা কাউন্ট জুলিয়ান অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিলেন এবং রাজা রডারিকের এই অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করার জন্য তিনি উত্তর আফ্রিকার মুসলিম গভর্নর মুসা বিন নুসাইরকে স্পেন আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এই আমন্ত্রণের কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণ পাওয়ার পরেই মুসলমানরা স্পেন জয়ের দিকে ধাবিত হন এবং মুসলমানগণ স্পেন জয় করেন। তো আশা করি তোমরা স্পেন বিজয়ের পিছনে মুসলমানদের যে কারণগুলো ছিল সেই কারণগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব মুসলমানরা যে স্পেন অভিযান করলেন সেই স্পেন অভিযানের ঘটনাটা কি ছিল, কিভাবে সেখানে অভিযান করলেন এবং কিভাবে মুসলমানগণ স্পেন জয় করলেন। চলো আমরা দেখে নিই। মুসলমানগণ স্পেন জয় করতে গিয়ে দুটি অভিযান প্রেরণ করেছিলেন। প্রথম অভিযানটি ব্যর্থ হয়েছিল এবং দ্বিতীয় অভিযানটি সফল হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় অভিযানের দ্বারা মুসলমানরা স্পেন জয় করেছিলেন। প্রথম অভিযান সেনাপতি মুসা বিন নুসাইর
স্পেনের প্রাথমিক অবস্থা যাচাই করার জন্য 710 খ্রিস্টাব্দে একটি ছোট দল পাঠান। তারিক বিন জিয়াদ সব কিছু দেখে, অর্থাৎ তারিক বিন জিয়াদের নেতৃত্বে সেখানে প্রথম অভিযান প্রেরণ করা হয়েছিল। তিনি স্পেনের সব কিছু দেখে প্রত্যাবর্তন করে সেনাপতি মুসাকে জানালেন যে কাউন্ট জুলিয়ান মুসলমানদেরকে স্পেন জয়ের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা সত্য, সুতরাং সেখানে অভিযান প্রেরণ করার মতো যথেষ্ট পরিবেশ, অনুকূল পরিবেশ আছে, সুতরাং স্পেন জয় করা যেতে পারে বা স্পেনে অভিযান প্রেরণ করা যেতে পারে। এ কারণে মুসলমানগণ স্পেনে অনুকূল পরিবেশ থাকার কারণেই মুসলমানরা দ্বিতীয় অভিযান প্রেরণ করেন। ঠিক পরের বছর 711 খ্রিস্টাব্দে তারিকের নেতৃত্বে 7000 সৈন্যের একটি বাহিনী স্পেন অভিযানে প্রেরণ করা হয়। পরবর্তীকালে সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 10,300 থেকে 12,000-এ পৌঁছায়। এ সময় রাজা রডারিক রাজধানীতে ছিলেন না। তিনি সংবাদ পেয়ে দ্রুত রাজধানী টলেডোতে প্রত্যাবর্তন করেন এবং 1 লক্ষ সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর মোকাবিলা করেন। মুসলিম বাহিনী বীর বিক্রমে অত্যন্ত সুচারুরূপে যুদ্ধ পরিচালনা করেন এবং স্পেন জয় করেন। এ যুদ্ধে রাজা রডারিক নির্মমভাবে পরাজিত হন এবং নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। এভাবে 711 খ্রিস্টাব্দে রাজা রডারিককে পরাজিত করে মুসলমানগণ স্পেন জয় করেন। উল্লেখ্য যে এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, পক্ষান্তরে রাজা রডারিকের সৈন্য সংখ্যা ছিল 1,20,000। এই বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানরা এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্পেন বিজয়ের ঘটনাও জানতে পারলাম। এবার আমরা দেখব যে মুসলমানদের স্পেন জয়ের পরবর্তী প্রভাব কী ছিল, অর্থাৎ স্পেন জয়ের পরে সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটল এবং মানুষের ভাগ্যের কি পরিবর্তন ঘটল, অর্থাৎ স্পেনের সার্বিক অবস্থার কি পরিবর্তন ঘটল, অর্থাৎ এই মুসলমানদের স্পেন বিজয়ের ফলাফল কি ছিল সেটা আমরা এবার দেখব। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় স্পেনে। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে স্পেনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এই বিজয়ের ফলে স্পেনের মানুষ শিক্ষা দীক্ষা ও শান্তিপ্রিয় মুসলমানদের সংস্পর্শে আসার সুযোগ পায়, ফলে তাদের ভাগ্যের অনেক পরিবর্তন সাধিত হয়। অন্যায় অত্যাচারের পরিসমাপ্তি। যুগ যুগান্তরের ধর্মযাজক ও অভিজাত শ্রেণীর অন্যায় ও অত্যাচারের দীর্ঘ কাহিনীর পরিসমাপ্তি ঘটে মুসলমানদের আগমনের পর। আমরা ইতিপূর্বেই জেনেছি যে সেখানকার অভিজাত শ্রেণী এবং ধর্মযাজকদের দ্বারা নিম্ন শ্রেণীর মানুষ সর্বদা অত্যাচারিত থাকত। তো মুসলমানদের দ্বারা স্পেন জয়ের ফলে সেই নির্যাতিত নিষ্পেষিত শ্রেণী স্বাধীনতা লাভ করে, সেখানকার সকল প্রকার
অন্যায় অত্যাচারের পরিসমাপ্তি ঘটে। ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা। এই বিজয়ের ফলে স্পেনে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এতদিন যাবৎ সেখানে রাজা বাদশাদের এবং অভিজাত শ্রেণীদের যে অন্যায় এবং অবিচার অসাম্য চলতেছিল, ইসলামের আবির্ভাবের পরবর্তী সময় সেখানে এই সকল অন্যায় অবিচার এবং সকল প্রকার অন্যায় সেখানে দূরীভূত হয় এবং সেখানে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হয়। শিল্প ও অর্থনৈতিক উন্নতি। অর্থনৈতিক ক্ষেত্রেও জনগণ নতুন জীবনের পথ আবিষ্কার করে। সুন্দর অর্থনৈতিক কাঠামো, ন্যায়সঙ্গত উৎসের সন্ধানের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সুফল দেখা দেয়। সেখানে যে দারিদ্র শ্রেণী, নিম্ন শ্রেণীর লোকেরা ছিল, তাদের মধ্যেও অর্থনৈতিক সচ্ছলতা চলে আসে। ফলে অর্থনৈতিক ক্ষেত্রেও এক বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করি। কৃষি ক্ষেত্রে উন্নতি। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে কৃষিক্ষেত্রেও অনেক পরিবর্তন সাধিত হয়। কৃষিক্ষেত্রে ভূমি রাজস্ব উৎপন্ন শস্যের 1/10 হারে ধার্য করা হয় ইসলামী নিয়ম অনুযায়ী। স্পেনের সমাজে প্রথমবারের মতো সার্ফ বা ঠিকাদারগণ জমি হস্তান্তরের অধিকার লাভ করে। স্পেনে পরবর্তীকালে রাষ্ট্রীয় ও সাধারণ সম্পত্তির খাজনা সম্পন্ন শস্যের 1/4 প্রদত্ত হতো। সময়ে সময়ে জনগণের কথা ভেবে এ আইন পরিবর্তন করা হতো। জনগণের ক্ষমতা কতটুকু, অর্থাৎ ইনসাফের উপর ভিত্তি করে খাজনা ধার্য করা হতো। অর্থাৎ কৃষিক্ষেত্রে এতদিন কৃষকদের উপর যেভাবে অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া হতো, ইসলামের আবির্ভাবের পরে সেই সমস্ত অন্যায় কর রহিত হয় এবং কৃষকদের অবস্থার উন্নতি ঘটে। জিজিয়া বা নিরাপত্তা কর। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে সেখানকার জনগণ সম্পূর্ণ মুসলমানদের সামরিক বাহিনীতে যোগদানের পরিবর্তে তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তার জন্য জিজিয়া নামক কর দিতে হতো। যাদের কর দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে কর হতে অব্যাহতি দেওয়া হয়েছিল। ধর্মীয় ফলাফল। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে সেখানকার জনগণ সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা লাভ করে। সবচেয়ে বেশি খুশি হয় কৃতদাসগণ। তারা মানবিক অধিকার লাভ করে যেন চরমভাবে কৃতার্থ হয়। মুসলমানদের আমলে তাদের যেন পুনর্জন্ম হয়। মুসলমানদের সাম্য, ন্যায় ও ইনসাফ জনগণ যখন উপভোগ করতে শুরু করে, তখন তাদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা মুসলমানদের স্পেন বিজয়ের পরবর্তী অবস্থা অর্থাৎ স্পেন বিজয়ের ফলাফল সম্পর্কেও তোমরা জানতে পারলে। আশা করি তোমরা স্পেন বিজয়ের কারণ, ঘটনা এবং ফলাফল এই 3টি বিষয়ই তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যারা এই ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমরা সবাই আবার বাসায় বসে বই দেখে এই টপিকসগুলো বারবার পড়বে
এবং এগুলো নিজেদের আত্মস্থ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি এই টপিকসটি বুঝতে পেরেছি সবাই। তো সবাইকে পরবর্তী ক্লাস এর জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি এবং সবাইকে পরবর্তী ক্লাসের আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।